যে দিক নির্দেশনা দেবেন বাংলাদেশকে হায়না মুক্ত করবার জন্যে, বাংলাদেশকে রাজাকার মুক্ত করবার জন্যে এবং বাংলাদেশকে সকল অন্ধকার দূর করবার জন্যে আমরা সেই আদেশ মেনে কাজ করতে প্রস্তুত। আমরা নতুন করে যদি আরেকটি মুক্তিযুদ্ধ করতে হয়, আমরা এখানে যারা উপস্থিত আছি তারা সবাই সংকল্পবদ্ধ যে তারা আবার নতুন এক মুক্তিযুদ্ধে আমরা অবতীর্ণ হব। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, আমরা জানি এই রকম পরিস্থিতিতে আমাদের করণীয় আপনি ওই যত দূর থেকেই হোক যে নির্দেশনা দেবেন, সেই নির্দেশনাই হবে আমাদের মুক্তির পথ। একদিন আপনার পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে দিক নির্দেশনা দিয়েছিল 7ই মার্চের ভাষণে, আমরা তেমনি করে আপনার কাছে আরেকটি দিক নির্দেশনা পেতে চাই এই হায়না মুক্ত করবার জন্য বাংলাদেশকে। আমরা জানি, আমরা বিশ্বাস করি বিশ্বের বহু আমরা জানি যে বিশ্বের বহু বড় বড় বিপ্লব সাধিত হয়েছে, বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন নেতারা নির্বাসনে থেকে। সুতরাং আজকে আমাদের যে পরিস্থিতি এটি নতুন না। আমরা, আপনি যেখানেই থাকেন, আপনি আমাদের নেত্রী, আপনার দিক নির্দেশনাই আমাদের এগিয়ে চলার পথ নির্দেশনা। আপনার সুস্থ শরীর কামনা করি, আপনার দীর্ঘ জীবন কামনা করি এবং আগামী বিপ্লবে আমাদের সাফল্য দিয়ে আপনাকে নতুন এক বাংলাদেশ আমরা উপহার দিতে চাই। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় নেত্রী। আপনি সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আপনি ভালো থাকলে আমরা ভালো থাকবো, আপনি ভালো থাকলে আমাদের বাংলাদেশ ভালো থাকবে। ধন্যবাদ। এবারে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন আপনার সঙ্গে সংক্ষিপ্ত আকারে একটু বক্তব্য রাখবেন। ডক্টর এ.কে আব্দুল মোমেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আদাব এবং আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, আপনার সামনে আজকে আমরা কয়েকশো লোক এখানে উপস্থিত হয়েছি। আমি প্রথমেই বিজয় দিবসের অভিনন্দন সবাইকে জানাই। আমি খুব সংক্ষিপ্ত বলতে চাই যে আমরা খুব ভাগ্যবান, আমাদের রাষ্ট্রনায়ক শেখ হাসিনা জীবিত আছে। আমরা সবাই ওনার জন্য প্রার্থনা করব যাতে আমরা আমাদের দেশ থেকে হায়নাদের বিদায় করে আবার আমরা আমাদের মুক্তিযুদ্ধের আদর্শ নিয়ে দেশ গঠনে অগ্রসর হব। আমি 5টি জিনিস তুলে ধরতে চাই। 1, যে আপনাদের সবাইকে ধৈর্য ধরতে হবে। 2, আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এই সংগ্রাম চালিয়ে যেতে হবে। 3, আমরা প্রত্যেকেই জনগণের ভালো মন্দ তাদের সাথে আমাদের একাত্মতা ঘোষণা করতে হবে। 4, দেশের এই সন্ত্রাসী সরকার, এই মব সরকার, সন্ত্রাসী সরকার, জিহাদি সরকার যে অত্যাচার, অবিচার, অন্যায় কাজ করছে, গত কয়েক মাসে
প্রায় 6,700 লোককে পিঠে মেরেছে। এই সব তথ্য আমরা যে যেখানে পাই সংগ্রহ করে প্রচার করব। আর যারা আমি এইটা সোশ্যাল মিডিয়াতে দেখেন তারাও যে যেখানে আছেন এগুলো ব্যাপকভাবে প্রচার করবে। আর আমার দুটো দাবি হচ্ছে, আমরা দাবি করব যে আওয়ামী লীগ দেশের বৃহত্তম দল, যার এখন গ্রহণযোগ্যতা প্রায় 65 থেকে 70%, যার গ্রহণযোগ্যতা 70%, সেই দলকে নিষিদ্ধ ঘোষণা বাতিল করতে হবে। সেই সাথে তাকে আগামী নির্বাচনে পার্টিসিপেট করার সুযোগ দিতে হবে। আর দুই নম্বর যে যত রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, সাংবাদিক আছেন, তাদের প্রত্যেককে নিঃশর্তে এই ইলেকশনের আগেই মুক্তি দিতে হবে। আমার বিশেষ অনুরোধ আমার সকল সহকর্মীদের কাছে যে আপনারা প্রতি সপ্তাহে প্রতিদিনে এই দেশের যারা বিদেশি স্টেক হোল্ডার আছেন, আপনারা কংগ্রেসম্যান আছেন, সিনেটর আছেন, স্টেট ডিপার্টমেন্ট আছে, তাদের কাছে যে যেখানে পারেন আপনারা চিঠি পাঠান। আমি আপনাদের বলি, আমি প্রত্যেক সপ্তাহে সেক্রেটারি অফ স্টেট রুবিওর কাছ থেকে আমি প্রত্যেক সপ্তাহে অ্যাকনোলেজমেন্ট পাই। ওনার অফিস থেকে বলেন যে আব্দুল আহমেদ রিসিভড ইওর মেইল। আপনারা, আমি অনুরোধ করব, আমার এখানে আমার মহসিন সাহেব, আমি চাই আপনারা প্রত্যেকে চিঠি লিখবেন, প্রত্যেকে চিঠি লিখবেন। একটা চিঠি না, শত শত চিঠি যখন যাবে তখন নিশ্চয়ই এদের বিশেষ টনক নড়বে, তখন আমাদের এই সংগ্রাম আপনার সফলকাম হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি জীবিত আছেন, এই যে আমাদের বড় ভরসা, বিশ্বাস রাখেন আমরা সেই আশা। জয় বাংলা, জয় বাংলা। শেখ হাসিনা সরকার বারবার দরকার, বারবার দরকার, শেখ হাসিনা সরকার উন্নয়নের সরকার বারবার দরকার, শেখ হাসিনার বই নাই, রাজপথ ছাড়ি নাই, 71-এর রাজাকার, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, 71-এর রাজাকার, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার মূল্যবান ভাষণ শুনব। আজকের এই যুগান্তকারী একটি বিজয় দিবসের অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম সাংগঠনিক সম্পাদক এবং ব্রঞ্জ বড়র নেতা আব্দুর রহিম বাদশা। আর অনুষ্ঠানের সদস্য সচিব ছিলেন ইফজাল চৌধুরী, যুবনেতা জামাল হোসেন, যুবনেতা রেজা আব্দুল্লাহ সহ যুক্তরাষ্ট্র যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, সকল সংগঠন সেখানে যুক্ত হয়েছেন এবং আপনার নামের একটি সংগঠন শেখ হাসিনা মঞ্চের নেতৃবৃন্দ এখানে আছেন। আপনার ভাষণের পরে আমরা এই আয়োজক সংগঠনের যিনি সভাপতিত্ব করলেন আব্দুর রহিম বাদশার বক্তব্য শুনবো এবং আরো দু একজন নেতার একটু সংক্ষিপ্ত বক্তব্য শুনবো যদি আপনি সম্মতি দেন। এবারে আপনার মহামূল্যবান ভাষণ আমরা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। প্লিজ আপনি জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনার বই নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ চালি নাই, শেখ হাসিনার ভয় নাই, আমরা আছি লক্ষ্যবাই, শেখ হাসিনার ভয় নাই, এখানে লক্ষ্যবাই। শেখ হাসিনার ভয় নাই, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। 71-এর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার, জোট উঠুক আরেকবার, গর্জে হাতিয়ার, লাল সবুজের পতাকায় মুজিব তোমায় দেখা যায়, মুজিব তোমায় দেখা যায়, লাল সবুজের পতাকায়, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ চারি নাই, শেখ হাসিনার ভয় নাই, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। 71-এর হাতিয়ার। গর্জে উঠুক আরেকবার। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। শুরু করবো? জি 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 মাননীয় প্রধানমন্ত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই অনুষ্ঠানে সদস্যবৃন্দ,
সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে এমন একটি সময় এখানে সকলে সমবেত হয়েছি যখন বাংলাদেশে সেই জুলাই 15 থেকে 2024 জুলাই 15 থেকে পর্যন্ত বাংলাদেশের উপর প্রকৃতপক্ষে জুলুম অত্যাচারই চলছে। ছাত্ররা যখন আন্দোলন শুরু করলো, কোটা বিরোধী আন্দোলন, আসলে কোটা তো ছিল না। 2018 সালে এই কোটা আন্দোলন যখন করে, আমি কোটা বাতিল করে দিয়েছিলাম। এরপর কেউ রিড করে, সেখানে একটা নিজের সে কোটা আবার পুনর্বহাল করলে আওয়ামী লীগ সরকারের শিক্ষা মন্ত্রণালয় থেকে আমরা উচ্চ আদালতে আবেদন করে সেটা স্থগিত করে দেওয়া হয় এবং পূর্ণাঙ্গ শুনানির একটা তারিখও নির্দিষ্ট করা হয়। সেটা ছিল জুন মাসে, প্রায় 1 মাসের কাছাকাছি। এরপর হঠাৎ জুলাই মাস থেকে ছাত্ররা আন্দোলন শুরু করলো। ছাত্রদেরকে বোঝানো হলো, বলা হলো যে এখানে কোনো কোটা তো নাই, আর এটার ভিতরে সরকারি রিট করেছে, এখানে সমস্যাটা কি? তাদের আন্দোলন। হ্যাঁ, আমি কিছু জানতাম এই ষড়যন্ত্রে। আমি বলেছিলাম যে এটা একটা ষড়যন্ত্র, এর পিছনে কে আছে সেটা আমি জানি। কারণ 2023 সালেই গোয়েন্দা সংস্থার কাছ থেকে আমার কাছে একটা রিপোর্ট আসে। সেই রিপোর্টটা আমি ওই সংস্থার উপস্থিতিতে আমি সম্পূর্ণ রিপোর্টটা পড়ব। তখন আমি বলেছিলাম যে এর পিছনে একটা বিরাট চক্রান্ত আছে এবং এর মূল কাকে ক্ষমতা আনতে চায় সেগুলো বুঝতে হবে। এর ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত আছে। আসলে তখন যখন আমি বলতাম, অনেকে বিশ্বাস করতে চাইতেন না। কারণ এই মিষ্টি মিষ্টি কথা, ভালো ভালো কথা, সুন্দর কথা, এতে সকলেই মানে মনে হচ্ছে বিশ্বব্যাপী সকলকেই বোকা বানিয়ে ছেড়ে দিয়েছে, সকলেই তার গুণে মুগ্ধ। কিন্তু একটা কথা কেউ কখনো ভাবলো না, কেন আমার খুব অবাক লাগে যে ডক্টর মোহাম্মদ ইউনূস 1990 সালে 6,000 টাকা বেতনে গ্রামীণ ব্যাংকের এমডি পদে চাকরি পায়। আপনারা জানেন গ্রামীণ ব্যাংক হচ্ছে একটা স্ট্যাটিউটরি বডি, আমাদের সংবিধান অনুযায়ী এটা সংবিধিবদ্ধ। সরকারি টাকায় কিন্তু এই ব্যাংকটা তৈরি। এটা ছিল ভূমিহীন মানুষদের কিভাবে পুনর্বাসন করা যায় তারপর গবেষণার জন্য। স্বাধীনতার পরপরই শুরু হয় এবং চট্টগ্রামেও এর উপরে গবেষণা শুরু হয়। গবেষণা চলাকালীন সময় একজন প্রফেসর হিসেবে সেও সম্পৃক্ত ছিল। তারপর প্রশাসনে কাজ করে এবং 90 সালে সে চাকরি পায়। কারণ 1983 সালে এটা অধ্যাদেশ হিসেবে জারি করেন। এর আগে প্রজেক্ট ছিল। এই প্রজেক্টে একটা আন্তর্জাতিক সংস্থা থেকে শুরু করে সবাই, প্রত্যেকটা সরকারি কিন্তু আর্থিক সহায়তা দিয়েছে, এটা ঠিক, এবং গবেষণা চলছিল। তখন অধ্যাদেশ জারি হলো আর পুরো 90 সালে এসে চাকরিটা পান। এখানে আমার প্রশ্নটা হচ্ছে যে 6,000 টাকা বেতনের একজন কর্মকর্তা হাজার হাজার কোটি টাকার মালিক বনে গেল খুব অল্প সময়ের মধ্যে, সব জায়গায় সে ডোনেশন দিচ্ছে, বিল ক্লিন্টন ফাউন্ডেশন থেকে শুরু করে ইলেকশনে বা বিভিন্ন যে দিচ্ছে। এই বিষয়টা কারো মাথায় কেন আসলো না যে এত জায়গায় এত সম্পত্তি বানালো কোথা থেকে, কিভাবে সে অর্থটা পেল? কিন্তু এই চক্রান্তটা তো 2001 সালে আপনারা জানেন যে আমার কাছে একটা প্রস্তাব ছিল যে আমাদের যে গ্যাস ফিল্ড, আমরা যে গ্যাস উত্তোলন শুরু করলাম আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে বিভিন্ন বিদেশি সংস্থা, এমনকি আমেরিকার অনেকগুলি কোম্পানি, আসলে আমেরিকার কোনো ইনভেস্টমেন্ট বাংলাদেশে ছিল না। 1996 সালে একজন সরকারে আসে, আমি দেখলাম মাত্র কোনো ইনভেস্টমেন্টই তাদের নাই। আমি বেসরকারি খাত মুক্ত করলাম। বেসরকারি খাতের প্রথম বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, সেটা মেঘনা ঘাট 450 মেগাওয়াট এবং হরিপুরে 360 মেগাওয়াট। এই দুটি বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র আমি আমেরিকান একটা কোম্পানি AES তাদেরকে দিলাম বিদ্যুৎ উৎপাদন করার জন্য। কারণ বিদ্যুৎটা 3-4% মানুষ শুধু বিদ্যুৎ পেত। আমাদের গ্যাসেরও গ্যাস ফিল্ডগুলিকেও আমরা যেমন অফশোর, অনশোর এবং ল্যান্ডে যে গ্যাস সেখানেও প্রায় 22টা আন্তর্জাতিক কোম্পানি আসলো। সবাইকে আমি একটা ব্লক ভাগ করে দিয়ে দিলাম এবং সেখানে কিছু গ্যাস পাওয়া গেল। তখন একটা প্রস্তাব আসলো যে এই গ্যাস আমাকে বিক্রি করতে হবে। আমি বললাম যে আমার দেশে 3-4% মানুষ মাত্র গ্যাসের সুবিধা ভোগ করছে, আমরা এই গ্যাস দিয়ে ফার্টিলাইজার ইন্ডাস্ট্রি করবো, পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি করবো, মানুষের চাহিদা পূরণ করব। যদি অতিরিক্ত থাকে তখন আমি বিক্রি করার কথা চিন্তা করব।
আমি এটাও তাদের রিকোয়েস্ট করেছিলাম, বিল রিচার্ডসন ছিলেন তখন তাদের মানে এনার্জি মিনিস্টার, তিনি এসেছিলেন এবং বিল ক্লিন্টনের সঙ্গে আমার কথা হয়। আমি তাদের বুঝিয়েছিলাম যে দেখেন আমাদের কত গ্যাস আছে এখন আমরা জানি না, আমাদের এটা সিজনিক সার্ভে করতে হবে, বারবার সার্ভে করতে, অত টাকাও আমাদের নেই। তো ব্লকগুলি আমরা দিয়েছি, সেগুলি সার্ভে করে পাবে যদি আমরা পাই। এবং বঙ্গোপসাগরে আপনারা জানেন যে বঙ্গোপসাগরে আমাদের যে অধিকার, 1974 সালে জাতির পিতা এই মেরিটাইম বাউন্ডারি আইন করে যান, অবশ্য জাতিসংঘ করেছিল 1982 সালে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে দূরদর্শিতা, তার ফলে বঙ্গোপসাগরে আমাদের যে অধিকার আছে সেটা তিনি কিন্তু প্রতিষ্ঠিত করে দিয়ে যান। কিন্তু 1975 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে নির্মমভাবে হত্যা করার পর আর কোন সরকার, জিয়া, এরশাদ বা খালেদা জিয়া, কেউই কখনো আমাদের বঙ্গোপসাগরে যে অধিকার আছে এই কথাটা কিন্তু তোলেনি। 96 সালে আমি উদ্যোগ নেই এবং আন্দোলনে আমরা সহিও করে আসি জাতিসংঘে, এবং তার প্রতি আমাদের প্রচেষ্টা থাকবে যে কি করে আমরা আমাদের এই অধিকারটা প্রতিষ্ঠিত করবো। যাক, দ্বিতীয়বার যখন আমরা সরকারে আসি তখন কিন্তু আমরা আমাদের সমুদ্র সীমায় আমাদের যে অধিকার সেটা আমরা পুনঃ প্রতিষ্ঠা করতে সক্ষম হই। আমাদের দুইটি প্রতিবেশী দেশ মিয়ানমার এবং ভারত, এই বন্ধুপ্রতিম দেশের সাথে বন্ধুত্ব রক্ষা করে আন্তর্জাতিক আদালতে মামলা করে জয়লাভ করে সমস্ত তথ্য উপাত্ত সংগ্রহ করে আমরা সেই সমুদ্র অধিকারটা আমরা পেয়েছি। আমরা এরপরে আমরা সমুদ্র গবেষণা ইনস্টিটিউট করি এবং সমুদ্র সম্পদ আমাদের অর্থনীতির কাজে কিভাবে লাগাবো, আমরা ব্লু ইকোনমি, সুনীল অর্থনীতি প্রকল্প নিয়ে বাস্তবায়ন শুরু করে দিই। আমার কথাটা হচ্ছে যে আমি যখন 2001-এ গ্যাস বিক্রি করার মুসলিকা দিলাম না বলে ক্ষমতা আসতে পারিনি, এগুলো বাস্তবতা। 40% উপরে ভোট পেয়েও আমরা কিন্তু সরকার গঠন করতে পারিনি, তবে গভীর চক্রান্ত করে আমাদেরকে আসতে দেয়নি। কারণ এ ব্যাপারে আপনারা জানেন যে 2001-এ যে নির্বাচন, এই নির্বাচনের উপরে সমস্ত তথ্য উপাত্ত সংগ্রহ করে আমাদের যিনি অর্থমন্ত্রী ছিলেন আব্দুল মুহিত সাহেব, তিনি একটি ডকুমেন্টও কিন্তু তৈরি করেছেন। এছাড়া স্পষ্ট আছে কি কিভাবে আমাদেরকে মানে ষড়যন্ত্র করে ক্ষমতায় আসলেন, কারণ সিআরআই দায়িত্বে তখন তিনি ছিলেন। যাও, বিএনপি ক্ষমতা আসলো, ওরা গ্যাস বিক্রি করবে, কিন্তু যে কটা খুব খনন করেছিল গ্যাস কিন্তু পায়নি, দিতে পায়নি, এটা বাস্তবতা। বিএনপি দুঃশাসনের ফলে বাংলাদেশ যেমন দুর্নীতিতে মানে বারবার একটা আন্তর্জাতিক ভাবে দুর্নীতিগ্রস্ত দেশ, জঙ্গি, গ্রেনেড হামলা, 63টা জেলা জায়গায় বোমা হামলা, যে হাই কমিশনের উপরে গ্রেনেড হামলা, আওয়ামী লীগের নেতা কর্মী আমাদের উপর, সেই 2004 সালে যে 21শে আগস্ট যে গ্রেনেড হামলা, বেঁচে গিয়েছিলাম এটা ঠিক, কিন্তু এই হামলাগুলি একেবারে চলতে থাকে এবং দুর্নীতি, দুঃশাসন, 1,23,00,000 ভুয়া ভোটার দিয়ে ভোটার লিস্ট করা এবং নির্বাচনকে কুকিগত করার চেষ্টা করে বিএনপি ব্যর্থ হয়, এমার্জেন্সি হয়। যাও, 2008-এর নির্বাচন, 2008-এর নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে 48% ভোট পায়, আমরা 233টা সিটে জয়লাভ করি এবং এরপর থেকে আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে বারবার ক্ষমতা এসেছি। 2014 সালে ইলেকশনের আগে এই বিএনপি জামাত মিলে যেভাবে অগ্নিসন্ত্রাস, জীবন্ত মানুষকে পুড়িয়ে মারায়, রাস্তাঘাট ধ্বংস করা, নানা ধরনের ঘটনা ঘটায়, এটা নিশ্চয়ই আপনাদের মনে আছে। এমনকি সেই হেফাজতে তাদেরকে বসিয়ে রাখা, তাদেরকে বিশ্ব গরু খাওয়াবে, তাদেরকে সরকার উৎখাত করবে, যে নিজের যে সেখানে মানে সেই মিটিং সুযোগদের বক্তব্য দেয়, এই ধরনের বহু ঘটনা ঘটে। আমরা একে একে প্রত্যেকটা ক্রাইসিস কিন্তু ওভারকাম করি। 2009 সরকার গঠন করার পরপরই সেই বিটিআরের অভ্যুত্থান, সেটাও আমরা কিন্তু সমাধান করি এবং সেই মামলার বিচার করে শাস্তিও দিই। কিন্তু কি দুর্ভাগ্যের বিষয় যে 2014 সালেও আমরা যাতে মানে নির্বাচন যাতে না হয় তার জন্য চক্রান্ত শুরু হয়। কিন্তু সেই চক্রান্ত মোকাবেলা করেই আমরা নির্বাচনে জয়লাভ করি, বিএনপি বয়কট করে। 2018 সালে আমি নিজে খালেদা জিয়াকে ফোন করেছিলাম, 2014 সালে ইলেকশনে পার্লামেন্টে আমি বলেছিলাম, ওনাকে প্রস্তাব দিয়েছিলাম যে আসেন আমরা সব দল যারা আমরা জনপ্রতিনিধি আছি তাদেরকে দিয়ে ইলেকশনের আগে একটা সরকার গঠন করি এবং আপনি যে মন্ত্রণালয় চান, এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে যা চান আমি তাই দেবো। পার্লামেন্টেও বলি, আবার আমি ব্যক্তিগতভাবে টেলিফোনও করি। তো টেলিফোন করার পরে যে বকাঝকা খেলাম আপনারা জানেন, তবে আমি কখনো কারোর সাথে ওরকম দুর্ব্যবহার করি না, আবার সেটা অভ্যাস নয়। যাও, আমরা ইলেকশন করে চলে এলাম, তারপর থেকে আবার চক্রান্ত শুরু। এই যে অগ্নিসন্ত্রাস, জ্বালা পোড়াও, এগুলি তো তাদেরই করা।
18 নির্বাচনের আগে আমি ডায়লগ করলাম, প্রত্যেকটা দল নির্বাচনে অংশগ্রহণ করলাম। বিএনপির সমস্যাটা ছিল যে তাদের একটা সিটে 2-3 নমিনেশন দিয়ে নিজেরাই গঠন করে উদ্যোগ করে নেব। নির্বাচন আমরা জয়লাভ করলাম। 2024 নির্বাচনের আগে এসে আবার সেই চক্রান্ত শুরু, নির্বাচন হতে দেবে না, এরকম একটা চক্রান্ত। আপনারা যে দেশে আছেন সেখানকার যিনি অ্যাম্বাসেডর স্পষ্ট ঘোষণাই দিয়ে ফেললেন যে নির্বাচন হবে, কিন্তু আমরা সে বিএনপি নির্বাচনে আসবো না। জামাত তো নির্বাচন করতে পারতো না, বিএনপির সাথেই থাকবো তাদের নিশ্চয়ই উপজোটে। ওই অবস্থায়ও কিন্তু আমরা নির্বাচনটা করে বৈতরণী পার হলাম এবং সেখানে খুব বাধা দেওয়া হয়েছিল ভোটাররা যাতে না আসে। 500 ভোট কিন্তু জ্বালিয়ে দেওয়া হলো। সেখানে প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে পুলিশ, আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা করা, নানা ধরনের ঘটনা ঘটা সত্ত্বেও নির্বাচনটা করে আমরা সরকার গঠন করতে পারলাম। ইতিমধ্যে আপনারা জানেন যে আমার একটা লক্ষ্য ছিল 2007 সালে আমি যখন গ্রেপ্তার হই, বন্দী হই, সলিটারি কনফাইনমেন্ট আমাকে একা রাখা হয়েছিল। আর সেই সময় বসে বসে কিন্তু আমি প্রস্তুত করেছিলাম 21, অর্থাৎ যদি ক্ষমতা আসি বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নয়ন, রাজনৈতিক অধিকার, সাংস্কৃতিক অধিকার, সামাজিক নিরাপত্তা কিভাবে দেব, এই পরিকল্পনা আমি কারাগারে বসেই সেটা কিন্তু আকারে প্রণয়ন করি। আমাদের ইলেকশন ম্যানিফেস্টোতেও আমরা সেটা সংযুক্ত করি। যার ফলাফল জনগণ আমাদের ভোট দেয়, আমরা ক্ষমতা আসি। আমাদের বাংলাদেশ 2020 সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং 2021 সালে আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী কোভিডের কারণে আমরা একই সাথে উদযাপন করি এবং আমরা শপথ নিই যে বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। 2021 সালে কিন্তু বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পায়। জাতিসংঘ কর্তৃক যে 3টা শর্ত পূরণ করলে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে উন্নীত হতে পারে, আমরা সবগুলি পূরণ করেছি এবং বারবার প্রতি বছরই তারা সেটা পরীক্ষা করেছে। এমনকি 2024 সালেও এটা সেই কমিটি সেটা করে আমাদেরকে উন্নয়নশীল দেশের মর্যাদায় আমরা উন্নীত হতে পারি। কোভিডের জন্য আমরা 2 বছর সময় নিয়েছিলাম। এই 26 সালেই আমাদের উন্নয়নশীল দেশ হিসেবে যাত্রা শুরু করার কথা, তার জন্য প্রস্তুতিও আমি নিয়েছি। আমরা ক্যাবিনেট আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি অধীনে 7টা কমিটি করে দিই, সাব কমিটি করে দিই। প্রত্যেকটা মন্ত্রণালয় কোথায় আমাদের কি করতে হবে, উন্নয়নশীল দেশ হিসেবে কি কি সমস্যা আসতে পারে সেগুলি সমাধানের পর উন্নয়নশীল দেশ হিসেবে কি কি বিষয় আমরা উন্নত করব, সেই সমস্ত পরিকল্পনা কিন্তু আমি প্রণয়ন করে এসেছি আমাদের সব নেই। এবং আমরা ঘোষণা দিই 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ আমরা গড়ে তুলব। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে চক্রান্ত আমাদের পিছনে লেগেই থাকবে, যাই আমাদের অপরাধটা নিয়ে। আপনারা জানেন, অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হবে, স্বাধীনতার পর একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ জাতিকে গড়ে তুলেছিলেন গত 3 বছর 7 মাসের মধ্যে। ও সর্বোন্নত দেশ হিসেবে বাংলাদেশকে উন্নীত করেন। বাংলাদেশের ইতিহাসে প্রবৃদ্ধি 9% পর্যন্ত তিনি অর্জন করতে সক্ষম হয়েছিলেন। আর তখনই 1975 সালে 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করা হলো। একই সাথে আমার মা, আমার 3 ভাই, 2 পরিবার সহ 18 জন সদস্য হারানো। বিদেশে ছিলাম, বেঁচে গিয়েছিলাম। 4 বছর পরে দেশে ফিরে আসি। একটাই প্রত্যয় যে বাংলাদেশের স্বাধীনতা ব্যর্থ হতে পারে না। যারা বলেছে বাংলাদেশ স্বাধীন হলে বটমলেস বাস্কেট হবে, বটমলেস বাস্কেট হবে না, বাস্কেট উপচে পড়বে, সেভাবে বাংলাদেশকে গড়ে তুলব। আজকে আমি দাবি করতে পারি যে হ্যাঁ, 15 বছর 7 মাস সরকার একটানা ক্ষমতায় থাকার সুবাদে বাংলাদেশকে আমরা উন্নত করতে পেরেছি। উন্নয়নশীল দেশের মর্যাদাই শুধু না, দারিদ্র্যের হার 41 ভাগ থেকে 18 হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের একটি মুসলিম বিরোধী থাকবে না। সামাজিক নিরাপত্তা, তরুণ সমাজের কর্মসংস্থান, ছাত্রছাত্রীদের পড়াশোনা, উন্নত মানের শিক্ষা, বিজ্ঞান প্রযুক্তি শিক্ষা, ডিজিটাল বাংলাদেশ, স্যাটেলাইট উৎক্ষেপণ থেকে শুরু করে আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ বাহিনী, বিজিবি, আনসারবাহিনী, আমাদের সিভিল প্রশাসন, আমাদের প্রত্যেকটা শ্রেণী পেশা মানুষ এবং আমাদের দেশের বুদ্ধিজীবী প্রত্যেকের জন্য কাজ করেছে। বাংলাদেশ সারা বিশ্বের কাছে উন্নয়নের বিশ্ব হিসেবে পরিচিতি লাভ করেছিল। বাংলাদেশ, আমি যেভাবে অনেকে জিজ্ঞেস করবো যে আপনাদের কোনো রিসোর্স নাই, আপনি কিভাবে এই সাধারণ কিছু মানুষকে এইভাবে উন্নত করবেন। আমি শুধু একটাই কথা বলেছিলাম যে সুনির্দিষ্ট লক্ষ্য আর আদর্শ নীতি থাকবে আর ক্ষমতা ভোগ করা নেই,
মমতা জনগণের সেবা করা, এটা আমার বাবার কাছ থেকে শেখা। সেবা করতে পারে এটা অসম্ভব, আমরা তা করতে সক্ষম হয়েছি। হ্যাঁ, আমার কাছে একটা প্রস্তাব ছিল, আমি তো আগেও বলেছি আপনাদের, আবার বলি যে আমাদের দেশে বঙ্গোপসাগরে আমরা অধিকার পেয়েছি। বঙ্গোপসাগরে গ্যাস তেল উত্তোলন করার জন্য ইতিমধ্যে ব্লক করা হয়েছে, আন্তর্জাতিক টেন্ডারের ব্যবস্থা আমরা করেছি এবং সুনীল অর্থনীতি নীতি আমরা নিয়েছি যে সম্পদ কিভাবে দেশের অর্থনীতি কাজে লাগাবে। সেখানে আমার কাছে প্রস্তাব সেন্ট মার্টিন দ্বীপ এবং বঙ্গোপসাগরে ঘাঁটি করতে দিতে হবে। আরাকান আর্মির জন্য করিডোর, মিজোরাম এবং নাগাল্যান্ডে যে ইনসার্জেন্সি অ্যাক্টিভিটি ছিল, তখনকার যে ইনসার্জেন্সি অ্যাক্টিভিটি ছিল আমরা বন্ধ করে দিয়েছিলাম, কারণ কোনো প্রতিবেশীর সাথে কোনো ধরনের কোনো সংঘাতে আমি যাইনি। প্রতিবেশীর সাথে একটা সুসম্পর্ক বজায় রাখা, আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা আমরা উন্নত করেছি এবং প্রত্যেকটা প্রতিবেশী দেশ আমাদের যে পররাষ্ট্রনীতি, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতার নয়। আমি সেই নীতি মেনে, আপনারা দেখেছেন, প্রত্যেকটা দেশের সাথে সুসম্পর্ক বজায় রেখেই আমার দেশের উন্নতি করেছি। অনেকে আমাকে প্রশ্ন করতো যে চীন এবং ভারত দুই দেশের সাথে বন্ধুত্ব কিভাবে রাখবেন। আমার কথা হচ্ছে, ভারত আমাদের পরিচিত বন্ধু, মহান মুক্তিযুদ্ধে 1 কোটি মানুষকে তারা শরণার্থীকে আশ্রয় দিয়েছে, মুক্তিযোদ্ধাদের ট্রেনিং দিয়েছে, আমাদের মুক্তিযুদ্ধে বিজয় তাদের অবদান রয়েছে, তাদের সেনাবাহিনী প্রায় 17,000 জীবন দিয়েছে, তাদের অবদান তো আমরা ভুলতে পারি না। আর চীন আমাদের আরেক বন্ধু দেশ, আমার দেশের উন্নতি দরকার, উন্নয়নের জন্য যে যেভাবে সহযোগিতা করবে আমরা সেটাই গ্রহণ করবো। আমরা সকল দেশের সাথে একটা সুন্দর সম্পর্ক রাখি। যেমন আমেরিকান বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে আমাদের যে বিনিয়োগ করার সুযোগ করে দিয়েছি, তেমনি ইউরোপ বা অন্যান্য দেশ, এমনকি মধ্যপ্রাচ্য, প্রত্যেকটা দেশের সাথে সুসম্পর্ক রেখে তাদের বিনিয়োগের ব্যবস্থা, আমরা বিশেষ অর্থনৈতিক অঞ্চল করা, দেশের মানুষের কর্মসংস্থান সৃষ্টি করার জন্য যা যা করণীয় আমরা সেটাই করবো, সেটাই আমরা করেছি। কিন্তু হ্যাঁ, আমি আমার দেশকে বিক্রি করতে পারি না, দেশকে বিক্রি করতে চাইনি আমি, এবং সেটা আমার পক্ষে সম্ভব না। আমি জাতির পিতার কম না। দেশ বিক্রি করতে পারলে যদি বঙ্গোপসাগরের সমস্ত গ্যাস তাদের হাতে তুলে দিই, যদি আমি ঘাঁটি করতে দিই বঙ্গোপসাগরে, যদি আমি আরাকান আর্মিকে স্থান দিই বা তাদের করিডোর ব্যবস্থা করি, তাহলে আমার হয়তো ক্ষমতা থাকতে কোনো অসুবিধা ছিল না। কিন্তু আমরা একটা আদর্শ নিয়ে দেশকে স্বাধীন করেছি। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার নিজের জীবনটাকে উৎসর্গ করেছিলেন। সে 1948 সালে ভাষা আন্দোলন করতে যে ছাত্রলীগ প্রতিষ্ঠা করে তিনি যে আন্দোলন শুরু করেন, সেই আন্দোলনের মধ্য দিয়েই কিন্তু বাঙালি জাতিকে স্বাধীনতা চেতনা উদ্বুদ্ধ করে তিনি স্বাধীনতা এনে দিয়েছেন। এই স্বাধীনতাকে আমি বিক্রি করতে পারি না। আমার দেশটা আমি শান্তিপূর্ণ দেশ হিসেবে আমি গড়ে তুলতে চাই। দক্ষিণ এশিয়া এবং শুধু দক্ষিণ এশিয়া না, দক্ষিণ পূর্ব এশিয়া, এই সমস্ত অঞ্চলটা একটা শান্তিপূর্ণ অবস্থা যাতে থাকে, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বলিতা না, এই নীতিমালা নিয়েই কিন্তু আমি রাষ্ট্র পরিচালনা করছি। সেখানে আমার দেশের সম্পদ, যে সম্পদের জনগণের অধিকার, সেটা আমি নষ্ট হতে দিতে পারি না, আমার পক্ষে এটা সম্ভব না। হ্যাঁ, এটাই ছিল আমার সবথেকে বড় অপরাধ। আর যিনি দেশ বিক্রি করার সমস্ত মুচলেখা দিয়েছিলেন, তারাই ক্ষমতা আসলো এবং আপনারা জানেন যে এই ক্ষমতার পিছনে যেভাবে জঙ্গি কার্যক্রম, এবং আমার ভালো লাগবে না, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বাহিনী, জঙ্গি হাসিবুল, সে তো নিজেই বলেছে, আমি কোট করছি, সে বলেছে পুলিশ হত্যা করেছে এবং মেট্রো রেল আগুন দিয়েছে বলেই তাদের বিপ্লব নাকি সার্থক হয়েছে। এটা বিপ্লব হয় কিভাবে? ডক্টর মোহাম্মদ ইউনূস বিল ক্লিন্টন ফাউন্ডেশন অনুষ্ঠানে স্পষ্টভাবে বলেছেন যে এই আন্দোলনে ছাত্র জনতা কোনো নেতা ছিল না, কিছু ছিল না। আন্দোলনটা তিনি কিভাবে করিয়েছেন? তিনি করিয়েছেন এটা তার মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে, পরিকল্পনা করে মাস্টার মাইন্ড দ্বারা এই আন্দোলন সংগঠিত হয়েছে। বাস্তব যে নেতা কি ছিল? ছাত্রদের সব দাবি আমি মেনে নিলাম, তাদেরকে মুক্তি দেওয়া হলো, তাদের গার্জিয়ানের হাতে তুলে দেওয়া হলো, যে সব দাবি মানা হলো সেই হলো কি 9 দফা। আবার 9 দফা বললো ঠিক আছে, 9 দফা মানবো, তখন বলে 1 দফা, মানে আমাকে বিদায় নিতে হবে। হ্যাঁ, বিদায় আমি নিয়েছি, কিন্তু আজকে দেশের অবস্থাটা কি আপনারা দেখেন? জঙ্গিদের দেশ। 460টা পুলিশ স্টেশনে আগুন, আবু সাইদ মুক্ত সহ যে হত্যাকাণ্ডগুলি ঘটেছে, 15 জুলাই থেকে এই অগ্নিসন্ত্রাস, 16 জুলাই থেকে হত্যাকাণ্ড শুরু হলো।
2024 সালের এই জুলাই থেকে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে বা যতগুলি এই জঙ্গি মানে সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে, আপনারা একটু খেয়াল করে দেখেন, তাদের সবাইকে ইনডেমনিটি দেওয়া হয়েছে, দায় মুক্তি দেওয়া হয়েছে যারা অপরাধী। থানায় পুলিশকে পিছিয়ে মারা, আওয়ামী লীগ নেতা সেই ঝিনাইদহকে গাছে ঝুলিয়ে হত্যা করা, ছাত্রলীগ পুলিশ এদেরকে পা বেঁধে ঝুলিয়ে রাখা, আমাদের গাজীপুরের যুবলীগ নেতা জুয়েলকে হত্যা করা এবং গাছের সাথে ঝুলিয়ে রেখে মারা, এবং ড্রাইভারের সাথে যাত্রাবাড়িতে পুলিশ মেরে মেরে পা বেঁধে ঝুলিয়ে রাখা, এই ধরনের বিভৎস সমস্ত ঘটনা পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যা করা। এবং এমন কোনো থানা নাই, উপজেলা নাই, জেলা নাই যেখানে আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়ি ঘর জ্বালিয়ে পুড়ে ছাড়খার করা হয়েছে। বাবাকে ছেলেকে পায়নি, বাবা বা মাকে হত্যা করেছে, মা চাচির দুজনকে একসাথে পুড়িয়ে মেরেছে বলুন, আপনারা দেখেছে। এভাবে ঘরে ঘরে যে আগুন দিয়েছে, বরিশাল সিরাজগঞ্জ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় প্রত্যেকটা আগুনে আমাদের বহু নেতা কর্মী মারা গেছে। এমনকি 32 নম্বর স্মৃতি জাদুঘর, আমরা শুধু উত্তরাধিকার সূত্রে এই 32 নম্বরের বাড়িটি, যে বাড়ি থেকে জাতির স্বাধীনতা ঘোষণা দিয়েছেন আর যে বাড়িতে তাকে নির্মমভাবে হত্যা করা হলো, ওই বাড়ি আমরা ট্রাস্ট করে জনগণকে দান করে দিয়েছে এবং সেটা স্মৃতি জাদুঘর করেছিলাম। সেই বাড়ি আগুন দিয়ে এলো কে? যুব দলের রোমান হাওলাদার নামে এক লোক প্রথম আগুনটা ধরালো এবং ছবি তুলে সে আবার তার জায়গায় পাঠালো, এবং তারপরে সেখানে আগুন দেওয়া লুটপাট এবং বারবার বুলডোজার দিয়ে ভাঙা, এমনকি মানে ওই নাজেল হয়। আপনারা দেখেছেন প্যারিস থেকে একজন হুকুম দিচ্ছে আর ছাত্ররা তাই মানছে। এই হুকুমটা কে, কার নির্দেশে দেয়? সবকিছু পিছনে ডক্টর মোহাম্মদ ইউনূস। আজকে 32 নম্বর শুধু ভেঙে তার খাদ্য হয়নি, এই গত কয়েকদিন আগে তাদের হাতি মারা গেল, তারা নিজেরাই মারছে, সেখানে যে 32 নম্বর আবার ভাঙা, আবার আগুন দেওয়া। মানে এত ক্ষোভ কেন? ওই বাড়ি থেকে স্বাধীনতা ঘোষণা দিচ্ছে সেই কারণেই এইরকম নির্যাতন আজকে বাংলাদেশে চলছে। সেখানে জঙ্গিদের হচ্ছে তারা হিরো, আর সমস্ত মামলা আওয়ামী লীগের অগণিত নেতা কর্মীদের বিরুদ্ধে, প্রায় 5-6 লাখ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা, 1.5 লক্ষের উপরে আমাদের নেতা কর্মী অ্যারেস্টেড। এক একটা উপজেলায় যেখানে 30-40 জনের বেশি আসামি ধরে না, সেখানে 700-800-1000 এরকম সমস্ত আমাদের নেতা কর্মীদের রেখে দিয়েছে। তাদের খাদ্য দেয় না, চিকিৎসা ব্যবস্থা নাই, ঘুমানোর ব্যবস্থা নাই, কারাগারে অকথ্য অত্যাচার চলছে আমাদের নেতা কর্মীদের, জুলুম চলছে। এবং এ পর্যন্ত 114 জন এই নির্যাতনের ফলে কারাগারে মৃত্যুবরণ করেছে, যদিও বলা হয় যে এমন আমাদের হার্ট ফেল করেছে। আমাদের মুক্তিযোদ্ধা বয়স্ক নেতৃবৃন্দ তাদের হাতে হ্যান্ডকাপ, সাবেক প্রধান বিচারপতি তার হাতে হ্যান্ডকাপ, তার বিরুদ্ধে হত্যা মামলা। মানে কি জুলুম চলছে বাংলাদেশে, একবার আপনারা চিন্তা করে দেখেন। তো আমরা 15 বছর 7 মাস ক্ষমতায় ছিলাম, আমরা তো কখনো এইভাবে জুলুম করিনি। আর এত গ্রেপ্তার এই হাদি মরার পরে, মানে এই 18 তারিখের পর যেটা স্বরাষ্ট্র উপদেষ্টা বলে দিল ইউনূসের নির্দেশে, মামলা করতে তো ভালো লাগবে না, আওয়ামী লীগ বা ছাত্রলীগ বা যুবলীগ যাদের পাবে তাদেরকেই গ্রেপ্তার করো। আপনারাই বলেন, কোনো মামলা ছাড়া, অভিযোগ ছাড়া একেবারে গ্রেপ্তার করছে আমাদের মেয়েদের পর্যন্ত। 13 বছরের শিশু, তাকেও ছাড়ে না, তারপরে হাত পা কেটে ফেলে দিচ্ছে একদম প্রকাশ্যে, কোনো মানে আগা টাকা নাই, চাপা দিয়ে অস্ত্র শস্ত্র লাঠিসোঁটা নিয়ে চিফ জাস্টিসকে পদত্যাগ অনুরোধ থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নাই যে বাংলাদেশে না চলছে। আমার খুব অবাক লাগে, যারা আমাদের সময় একটু হলে মানবাধিকার চিৎকার করতো, সে আন্তর্জাতিক সংস্থাগুলি চুপ কেন? যারা অপরাধ করেছে, সেই অস্ত্র চোরাকারবারি, গ্রেনেড হামলা, যারা অগ্নিসন্ত্রাস, এর সময় যারা জড়িত তাদেরও গ্রেপ্তার করলে নাকি অপরাধ হয়ে যায়। আর এখন প্রকাশ্য জীবনকে যে পৃথিবীতে হত্যা করা হচ্ছে, মারা হচ্ছে, প্রত্যেকটা জঙ্গিদের ট্রেনিং করানো হচ্ছে মাদ্রাসাগুলিতে, সমস্ত অস্ত্র প্রায় 6,000 অস্ত্র লুট হয়েছে, মাত্র 1000 খানেক উদ্ধার হয়েছে, সেই অস্ত্র উদ্ধারের নাম নেই এবং সেটা দিয়ে যা খুশি তাই করে বেড়াচ্ছে। আপনারা জানেন যে লুটপাট যেভাবে হয়েছে, সেই গণভবন লুট করতে প্রথম যে গেল, যে ছবি আপনারা দেখেছেন যে প্রাইম মিনিস্টার খাটে শুয়ে ছবি তুলছে, তার নাম খালেদ সাইফুল্লাহ নাইম, ছিল ছাত্রদল কর্মী। রোমান হাওলাদার তো বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে প্রথম আগুন দিল, তাছাড়া ছাত্রীদের উপরে হামলাকারী,
যদিও ছাত্রলীগের নাম এসেছিল যে ছাত্রলীগ করেছে, কিন্তু এখন সেটা বেরোলো, সে ছিল শাহিদ খান, সে শিবির করে, সে ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিল। এবং আজকে শুধু তাই না, এখানে অনেকেই যারা ছাত্রলীগের সাথে সম্পৃক্ত থেকে পরে বিক্রি হয়েছে, এখন অনেক উপদেষ্টা হয়ে গেছে। ছাত্রলীগের নামে বদনামটা লিখে দিয়ে তারা এখন পরিষ্কার হয়েছে। এই হলো অবস্থা দেশে। তার মধ্যে ছিল নির্বাচন। আওয়ামী লীগকে ব্যান করেছে। আওয়ামী লীগ কেন ব্যান করবে? আওয়ামী লীগ প্রতিবার ইলেকশন করে ক্ষমতা এসেছে। আওয়ামী লীগ প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত 13টা নির্বাচনে অংশগ্রহণ করেছে, 9টা নির্বাচনে জয়লাভ করে, সে পাকিস্তান আমল থেকে নিয়ে এ পর্যন্ত 9টা নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করেছে। আওয়ামী লীগ জনগণের ক্ষমতায় বিশ্বাস করে, জনগণের ভোটে নির্বাচিত, জনগণের দ্বারা সংগঠিত সংগঠন। কারণ অবৈধ ক্ষমতা দখলকারী পকেট থেকে এই সংগঠন বের হয় বা হত্যাকুর ষড়যন্ত্র মন্ত্রীদের ক্ষমতা দখলকারী পকেট থেকে এই সংগঠন আসেনি। এটা গণমানুষের সংগঠন। আমরা জনগণের অধিকারে বিশ্বাস করি এবং সেটা আমরা প্রমাণ করেছি। বাংলাদেশকে আর্থসামাজিক ভাবে উন্নত করে বাংলাদেশের জনগণের রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার, সাংস্কৃতিক অধিকার, সামাজিক অধিকার নিশ্চিত করেছিলাম। বাংলাদেশে বড় সুখে শান্তিতে ছিল। শেখ হাসিনাকে বিদায় দিলে নাকি খুব ভালো থাকবে। হ্যাঁ, শেখ হাসিনা বিদায় নিয়েছে, হয়তো হত্যা করতে পারেনি, এটা আমার ভাগ্য। আমি তো জানতাম না যে আমি কোথায় যাচ্ছি। আমি জানি আমি চুরি করা যাচ্ছি, কিন্তু তারপর দেখলাম যে না, আমাকে নিয়ে এসেছে এই ইন্ডিয়াতে। হ্যাঁ, আমাকে খুব সম্মানের সাথেই আমাদের পৌঁছে দিয়ে গেছে। তো আমি বললাম শুধু আমাকে বনবাসী নিয়ে চলে গেলে যাই হোক, এটা আমার ভাগ্য। তবুও বেঁচে আছে, আপনাদের সাথে কথা বলতে পারছি। এখন আমাদের দাবি স্পষ্ট যে আমাদের আওয়ামী লীগের উপর থেকে যে নিষেধাজ্ঞা সেটা প্রত্যাহার করতে হবে। আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আওয়ামী লীগকে ইলেকশন করতে দিতে হবে। বিএনপি বারবার নির্বাচন বয়কট করেছে, আওয়ামী লীগের নির্বাচন বয়কট করবে না, বয়কট করতে চায় না। জনগণের উপর আমাদের আস্থা আছে, বিশ্বাস আছে। আমরা নির্বাচন করতে চাই, আমাদের নির্বাচন করতে দিতে হবে। সেই সাথে সকল আমাদের মুক্তিরাজপন্থী তাদের সব মামলা প্রত্যাহার করতে হবে এবং তাদের মুক্তি দিতে হবে। মুক্তিযোদ্ধা মনুষ্যরূপী হাতে হ্যান্ডকাপ পরানো, মারা যাওয়ার পরে হ্যান্ডকাপ করা হয় না। ঠিক ভয়, আপনারা চিন্তা করে দেখেন, কারা ক্ষমতায়? এরা কারা? যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করলো, রক্ত দিল, আজকে তাদের হাতে হ্যান্ডকাপ। আর যারা মা বোনদের ধরে নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনী ক্যাম্পে দিয়েছে, দিনের পর দিন তাদের উপর পাশবিক অত্যাচার হয়েছে, সেই সময়কার সেই বিভৎস অবস্থান, এটা এখন আপনারা যারা হয়তো অনেকেই জানেন না, দেখেননি। কারণ সেই কত বছর আগের কথা। অথচ যারা গণহত্যা করেছে, ঘর বাইরে লুটপাট করেছে, অগ্নিসন্ত্রাস করেছে, 30 লক্ষ মানুষকে হত্যা করেছে, 3 কোটির উপর ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছিল, তখন আমাদের 7.5 কোটি মানুষ। আজকে সেই পাকিস্তানি হানাদার বাহিনী হাতে গড়া আর বোধ রাজাকার আর সাথে বাহিনী, তারাই এখন সব। আর মুক্তিযোদ্ধাদের হাতে হ্যান্ডকাপ, আর এদের আর মুক্তিযোদ্ধাদের গলায় পড়ে জুতার মালা, আর এই রাজাকার তাদের গলায় ফুলের মালা। কোন দেশে আছে আমরা? আমরা কি সভ্য জগতে বাস করি? জাতিসংঘ থেকে একটা রিপোর্ট দিল 1400 জন মারা গেছে। তারা কি কোনো তদন্ত করেছিল? এবং এটা আজকে সব জায়গায় প্রচলিত, 1400 মারা গেছে। এই 1400 কারা? ইউনুস সরকার যে গেজেট করেছে সেখানে 800 জনের নাম দিয়েছে। শহীদ পরিবার হিসেবে সাহায্য করছে মাত্র 600 জনকে। তাহলে 1400 উপর থেকে এই যে মিথ্যা বয়ান জাতিসংঘ থেকে দেওয়া হলো, এটাই প্রচার করে বেড়াচ্ছে। সেখানে যে 3000 পুলিশ, প্রায় 10,000 আওয়ামী লীগের নেতা কর্মী, তাদের তো খবর পাওয়া যাচ্ছে না। হত্যা করে গুম করেছে, কোন কারাগারে বন্দি, নদীতে লাশ ভাসে। কয়েকদিন আগেও আমাদের এক কর্মীর লাশ পাওয়া গেল। সেটা নিয়ে কেউ সোচ্চার না কেন, ভাবতে আমার দুঃখ হয়। মানবাধিকার কোথায় গেল? আর এই 1400 যে বলা হয়, জাতিসংঘ কি তদন্ত করে দেখেছে? একটা জায়গায় গেছে কিভাবে নির্যাতন, মেরে আগুনে পোড়ানো,
মায়ের উপরে ছিল এই অত্যাচার নির্যাতনের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে। আজকে আমাদের দাবি খুব স্পষ্ট, আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে আওয়ামী লীগের নির্বাচন করতে দিতে হবে, সকল বন্দীদের মুক্তি দিতে হবে, সব মামলা প্রত্যাহার করতে হবে। ছাত্রলীগের এবং ছাত্রলীগ সহ আমাদের সহযোগী সংগঠনের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে দিতে হবে। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ সহ যাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, কারণ তারা দায়িত্ব পালন করতে গিয়েছিল, কারণ দায়িত্ব পালন করতে গেলে আইন অনুযায়ী তারা যে কোনো সম্পদ ধ্বংস, মানুষ হত্যা যদি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। এটা পৃথিবীর সব দেশে সব আইনে আছে, আমাদের দেশেও আছে, তবে তাদের বিরুদ্ধে কেন মামলা হবে? কাজে এই পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর সকল মামলা প্রত্যাহার করতে হবে। আইসিটি, আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্ট, এই কার্যক্রম যে আইসিটি করা হয়েছিল 1973 সালে রাজাকার, স্বাধীনতা বিরোধী, যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য, এই একটা দায়িত্ব করা হয়েছিল। অবৈধভাবে ক্ষমতা দখলকারী, অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী যখন ক্ষমতা এসে অবৈধভাবে এই আইনগুলিকে সংশোধন করেছে। এই আইন পার্লামেন্টে পাশ করা আইন, সেই আইন পার্লামেন্টে পাশ না করা পর্যন্ত এই আইনের দ্বারা মৃত্যুদণ্ড থেকে শুরু করে বিভিন্ন দণ্ড দেয় কিভাবে, এটা তো সম্পূর্ণ বেআইনি ভাবে এই আইনটি ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য। এখানে কোনো আইনের শাসন নাই। কাজে অবৈধ সরকার, অবৈধ মানে অসাংবিধানিক কার্যক্রম এগুলি বন্ধ করতে হবে। জনগণের ভোট জনগণ দেবে, সেই সুযোগটা জনগণকে দিতে হবে। আওয়ামী লীগের ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, জেলার হাজার হাজার নেতা কর্মী মাত্র এই এক সপ্তাহের মধ্যে 8,556 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কোনো মামলা নাই, কিচ্ছু নেই, কিন্তু তাদের গ্রেপ্তার করে কারাগারে। সেখানে নারীদের উপর, আমাদের যুব মহিলা লীগ বা আওয়ামী লীগের যারা মহিলা কর্মী তাদের উপর যে পাশবিক অত্যাচার, নির্যাতন কারাগারে, আওয়ামী লীগের যারা তাদের নির্যাতন, তাদেরকে বিভিন্ন এমনকি আপনারা অবাক হয়ে যাবেন যে তাদের হ্যান্ডকাপ, তাদেরকে নানাভাবে নির্যাতন করে নিয়ে নেওয়া হচ্ছে। সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং সমস্ত অস্ত্র উদ্ধার করতে হবে। তো যারা জঙ্গি হামলার সাথে জড়িত তাদেরকে ইন্ডেমনিটি দায়মুক্তি দিয়েছে, কারণ যারা ভিকটিম তারা বিচার হবে না। দেশে কোনো আইনের শাসন নাই, যে কোনো বিচার নাই, কোনো ন্যায় বিচার নাই, এটা হলো বাস্তবতা। এই বিষয়গুলিতে আমি মনে করি আপনারা এখানে বসছেন, আপনাদের গবেষণা করা উচিত। আপনার তথ্য নেন, প্রত্যেকটা এলাকার খবর নেন, সেখানকার কি অবস্থা থাকে। আওয়ামী লীগ কত নেতা কর্মীদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়ে ছাড়কার করা হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান, মাছের ঘের, গরুর খামার, এমনকি দোকানপাট, ব্যবসা বাণিজ্য, ইন্ডাস্ট্রি একের পর এক বন্ধ হয়ে গেছে। লক্ষ লক্ষ শ্রমিক বেকার, কৃষক সার পায় না, সারে ভেজাল, উৎপাদিত পণ্যের দাম পায় না। প্রত্যেকটা দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ঊর্ধ্বে, মানুষের ক্রয় ক্ষমতা হ্রাস পেয়েছে। যেখানে আমি 2023 সালে 2,793 মার্কিন ডলার ছিল মাথাপিছু আয়। 2024 সালে জুন মাসে আমরা বাজেট দিলাম, তখন এই তথ্যটা দেওয়া হয়েছে এবং আমাদের প্রবৃদ্ধি 7.24% ছিল। ওই 24 সালে ইউনূস ক্ষমতায় দখল করার সাথে সাথে মাথাপিছু আয় কমিয়ে দিয়েছে, আবার প্রবৃদ্ধির হারও কমে গেছে। একটা ব্যাংক চলে না, ব্যাংকে গেলে টাকা নেই, সব টাকা লুটপাট করে নিয়ে গেছে। এই অবস্থা থেকে দেশকে উদ্ধার করতে হলে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আপনাদের বলবো যে আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে আপনাদেরকে সবাইকে সোচ্চার হতে হবে এবং জনগণের শক্তিতে বিশ্বাস করি। জনগণের শক্তি নিয়ে আমরা চলতে চাই। কাজে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই সুযোগটা করে দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে একটি সুসংবাদ দিতে চাই যে নিউ ইয়র্ক স্টেট সিনেট, নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুলের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা দিবসকে স্মরণ করে একটি প্রোক্লেমেশন দিয়েছেন সকল সিনেটর এবং রেজলিউশন করেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা এবং ফাউন্ডার প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দিয়ে আমরা
ওই প্রোক্লামেশনটা এবং রেজলিউশনটা আপনাকে একটু দেখাতে চাই। আর সাথে সাথে আজকের সভার সভাপতি আব্দুর রহিম বাদশা, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ পরিবারের পক্ষ থেকে আপনাকে একটু ধন্যবাদ দেবেন। তারপরে আমরা প্রোক্লামেশনটা দেখাবো। আর যদি আপনি সদয় হয়ে একটু সুযোগ দেন, যে সমস্ত তরুণ যুবলীগ, ছাত্রলীগ নেতা, স্বেচ্ছাসেবক লীগ নেতারা আজকের এই মহতী আয়োজনটা করেছেন, বীর মুক্তিযোদ্ধারা আছেন, যদি সংক্ষিপ্ত আকারে ওরা একটু আপনার সঙ্গে হ্যালো বলতে চায়, সুযোগ দিলে জাস্ট নট মোর দ্যান 5 মিনিটস। এবারে আব্দুর রহিম বাদশা আপনার সঙ্গে একটু ধন্যবাদ বক্তব্য দেবেন। মহান বিজয় দিবসের 55তম বিজয় দিবসের আজকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ পরিবার, যুক্তরাষ্ট্র যুবলীগ, অঙ্গ সহযোগী সংগঠন ও মুক্তিযুদ্ধের পক্ষে সমন্বয় সকলের সাহায্য সহযোগিতায় এই নিউ ইয়র্কের রাজধানী এবং বিশ্বের রাজধানী নিউ ইয়র্ক আর নিউ ইয়র্কের সবচেয়ে বাংলাদেশে অধ্যুষিত দ্বীপ ব্রঞ্চে অনুষ্ঠিত হলো বিজয় দিবসের 55তম বিজয় উৎসব, যার প্রধান অতিথি হিসাবে আপনি এখানে ভার্চুয়াল বক্তৃতা দিয়ে আমাদের নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশিদেরকে এবং সাথে সাথে আমাদের ব্রঞ্চের মুক্তিযুদ্ধের পক্ষে এবং সকল প্রবাসীদেরকে ধন্য করেছেন। আমি সকল প্রবাসীদের পক্ষ থেকে আপনাকে বিজয়ী অভিনন্দন এবং বিজয়ী শুভেচ্ছা জানাই। পাশাপাশি আজকে আমাদের যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাহেব আপনার কাছে একটি অনুরোধ রেখেছেন। আমি আশা করি আপনি 5টা মিনিট আমাদের শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ যে সকল নেতৃবৃন্দ বিভিন্ন সময় আপনার সাথে কথা বলার সুযোগ পান না, আপনি সেই সকল নেতৃবৃন্দকে একটু কথা বলে আপনি দিক নির্দেশনা দিবেন, তাদের মনের ভাব আপনি শুনবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আবার যুবলীগের নেতা জামাল হোসেন। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে, যিনি আমাদেরকে ওনার অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়টুকু আমাদের ব্রঞ্চবাসী, ব্রঞ্চ আওয়ামী লীগ পরিবারকে দিয়েছেন। মাননীয় নেত্রী, আপনি যেভাবে বলেছেন আমাদের প্রত্যেকটা নেতা কর্মীদেরকে মুক্ত করে এবং কোনোভাবে এই মহাজন ইউনূসের নেতৃত্বে সুষ্ঠু অবাধ নির্বাচন হতে পারে না, উনাকে সরিয়ে সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচনের সুযোগ যদি করে দেয়, আমরা বিশ্বাস করি বাংলাদেশের ৬৬টা জেলা প্রত্যেকটা জনগণ বিপুল ভোটে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও আপনাকে জয়যুক্ত করবে। আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। বিশেষ করে শেখ পরশপা এবং নিখিল ভাইয়ের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই আমার প্রাণ প্রিয় সংগঠন যুক্তরাষ্ট্র যুবলীগের প্রত্যেকটা নেতৃবৃন্দদের পক্ষ থেকে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলাদেশের জন্য থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের খাওয়ার আছে, সবাই খেয়ে যাবেন প্লিজ। ইফতার চৌধুরী, একটু সালাম দেন। মাননীয় নেত্রী, আমি ইফতার চৌধুরী 2022 সালে আপনার মাধ্যমে শপথ নিয়েছিলাম, জেলা পরিষদের সদস্য হয়েছিলাম, পরবর্তীতে ইউনুস কর্তৃক অপসারিত হয়ে এখন আমি এখানে আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। রেজা আব্দুল্লাহ আজকের অন্যতম আয়োজক। আসসালামু আলাইকুম। আপনাকে সামনে রেখে শুধু এতটুকু বলতে চাই, অভ্যুত্থানের পেছনে যে বাংলাদেশ রাষ্ট্রে আজকে অন্ধকারের দিকে যাত্রা করেছে, সেই যাত্রাকে আমরা পেছনে ফেলতে নিশ্চয়ই আমরা আলোর পথ ধাবিত হব এবং এই বাংলা নিশ্চয়ই বঙ্গবন্ধু বাংলা হিসেবে আবারও বিশ্বের মানচিত্রে জায়গা করে নেবে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার জন্য দোয়া রইল। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার, বারবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ফেঞ্চুগঞ্জ নুরুল ইসলাম। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আপনার অত্যন্ত মূল্যবান বক্তব্য আমরা শুনেছি। আপনার বক্তব্য শুনে